মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি মা বোনেদের যে প্রোটেস্ট তাকে আমি স্যালিউট করি, সম্মান করি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে এবং পুলিশ মন্ত্রী হিসাবে তার যে রোল, তাকে তো আমি অবশ্যই স্যালিউট জানাবো এই ঘটনার ক্ষেত্রে। এবং আমি সন্দীপ ঘোষের মুখপাত্র নই। সঞ্জয় একজন পারভার্ট এবং সঞ্জয়ের মধ্যে এক পশুর প্রবৃত্তি কাজ করছে। সঞ্জয় একজন সুস্থ সাধারণ মানুষ নয়। আমাদের কি করতে হবে? নবান্ন ঘেরাও না, আমাদের সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে হবে। আরজি করের ঘটনায় কি কোথাও তৃণমূল যুক্ত? আরজি করের ঘটনায় কি কোথাও তৃণমূলের কোনো মন্ত্রী যুক্ত? আরজি করের ঘটনায় কি কোথাও তৃণমূলের কোনো এমএলএ যুক্ত? আরজি করের ঘটনায় কি উত্তরপ্রদেশের মতো তৃণমূলের বিধায়করা মিলে গ্যাংরেপ করে খুন করেছে? আরজি করের ঘটনায় কি গুজরাটের মতো কোনো রেপিস্টকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে প্যারোলে, বিলকিস বানুর মতো? না তো। ওই রাত দখলে কর্মসূচিতে কিন্তু আমার দিদি হেঁটেছে, আমার বাড়ির বোনেরা হেঁটেছে। ডুরান্ড কাপ বাতিলটা তুমি ঠিকঠাক মনে করো যথাযোগ্য? ম্যাচের চেয়ে কি প্রাণের দাম কম, না প্রাণের চেয়ে একটা ম্যাচের দাম বেশি? এই যে প্রশ্ন উঠছে না সোশ্যাল মিডিয়াতে, মমতা বন্দ্যোপাধ্যায় 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছেন, না। দাদা প্রথমেই যে প্রশ্নের দিকে যাব, আরজি কর কাণ্ড নিয়ে আমরা সকলেই জানি একদম সারা রাজ্যর পাশাপাশি দেশ বিশ্ব জুড়ে এখন আলোচনার বিষয়। সেই জায়গায় যদি প্রথমেই তোমার কাছে যাই যে আরজি কর কাণ্ডের প্রথম থেকে এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে কি বলবে? না, আমি দেখো, আমার যদি আমি তৃণমূল কংগ্রেস করি না, আমি একজন সাধারণ মানুষ, একজন সাধারণ ভোটার ভারতবর্ষে, একজন সিটিজেন, সেই হিসাবে যদি আমাকে তুমি দেখতে বলো, আমার কাছে দৃশ্যায়নটা খুব ক্লিয়ার যে একটা ঘটনা ঘটলো, ঘটনা ঘটার ঘণ্টাখানেকের মধ্যে সেখানে কমিশনার অফ পুলিশ উপস্থিত হলেন, হয়ে তিনি মুখ্যমন্ত্রীকে গোটা ব্যাপারটা ইনফর্ম করলেন। মুখ্যমন্ত্রী তখন অন্য জেলা থেকে আসছিলেন এবং গোটা ঘটনাটা এগোতে এগোতে 12 ঘন্টার মধ্যে প্রথম দোষী একজন গ্রেফতার হলো। এমন একজন গ্রেফতার হলো, সিবিআই আজকে প্রায় 1 সপ্তাহের ওপরে তদন্ত করছে। সিবিআই কিন্তু কোথাও এটা বলতে পারেনি যে না, সঞ্জয় দোষী নয়, একে ভুল অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ। তার মানে 12 ঘন্টায় গ্রেফতারের সংখ্যা 1 কলকাতা পুলিশ। সিবিআই আজকে 7 দিনের ওপর তদন্ত করছে, গ্রেফতারির সংখ্যা 0। অর্থাৎ কলকাতা পুলিশের বাইরে গিয়ে নতুন করে কোনো অগ্রগতি কিন্তু সিবিআই করতে পারেনি। এই ঘটনা চলতে চলতে আরও কতগুলো ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশে, মহারাষ্ট্রে, উত্তরাখণ্ডে সেম একজন নার্সকে টেনে নিয়ে মেরে দেওয়া হয়েছে। আমি আরেকটা ঘটনায় পড়ছিলাম, সেই ঘটনাটায় আমি দেখলাম যে একজন মহিলাকে গ্যাংরেপ করা হয়েছে। সেই মহিলা যখন পুলিশের কাছে গেছে বিজেপি শাসিত রাজ্যে, পুলিশ ডায়েরি নিতেই রিফিউজ করেছে। পরে মেয়েটা লজ্জায় আত্মহত্যা করেছে। এই যে এই দৃশ্যগুলো আমরা দেখি, তারপরে একের পর এক ঘটনা, যেগুলো মানে মহারাষ্ট্রে তো 4 বছরের দুটো মেয়ের সাথে মানে উচ্চারণ করতেও খারাপ লাগে। সেই জায়গা থেকে আমি যখন বাংলার সাথে তুলনা করি, মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী ফ্যামিলির সাথে দেখা করেনি এখনো পর্যন্ত। মহারাষ্ট্রে সরকার বিক্ষোভকারীদের ওপর, যারা সাধারণ মানুষ বিক্ষোভ করছে তাদের ওপরে লাঠিচার্জ করেছে, রাবার বুলেটও চলেছে, ঠিক আছে। এখানে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, উল্টে সরকারের যিনি মাথা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি মা বোনেদের যে প্রোটেস্ট তাকে আমি স্যালিউট করি, সম্মান করি। ফলে তুমি যদি আশপাশের সাথে তুলনা করে দেখো, তাহলে বুঝতে পারবে কলকাতা এবং পশ্চিমবঙ্গ কতটা বেটার পারফর্ম করে এরকম যখন ঘটনা ঘটে সেরকম ক্ষেত্রে। এবং স্বাভাবিকভাবেই আমি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে এবং পুলিশ মন্ত্রী হিসাবে তার যে রোল, তাকে তো আমি অবশ্যই স্যালিউট জানাবো এই ঘটনার ক্ষেত্রে। এবং বলবো তিনি পুলিশ মন্ত্রী থাকাকালীন যে পুলিশ 12 ঘন্টায় দোষীকে অ্যারেস্ট করেছে, নরেন্দ্র মোদীর অধীনস্থ সিবিআই 7 দিনে কাউকে করতে পারেনি। দাদা তুমি এই বিষয়টা বললে যে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি একদিনের মধ্যে 12 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন থাকছে, যেটা আজকে বিচারপতি বারে বারে প্রশ্ন করছিলেন কপিল সিব্বলকে, যে যখন ঘটনাটা সকালবেলায় 11টার মধ্যে জানা গিয়েছে, এফআইআর কেন রাত্রিবেলা হলো? এটা একটা বড় প্রশ্ন। তারপর বাকি আরেকটা প্রশ্ন যেটা থাকছে যে কেন এফআইআর দায়ের করলো প্রিন্সিপাল, কেন করলেন না, মানে দেরি করে কেন করলেন, এটা তো থাকছে। এবং সিল কেন করা হলো একেবারে রাতের দিকে, 12 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কেন ওই সেমিনার হল সিল করা হলো? দেখো, আমি একটা কথা বলি, কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনার ওই পরিস্থিতিতে যারা ওই পরিস্থিতির মধ্যে থাকেন, কোনো একটা ঘটনা ঘটার যে শখ, একটা হাসপাতালের মধ্যে একজন মার্ডার্ড হয়েছে, তুমি আমি কালকে যদি এরকম ঘটনার মধ্যে পড়ি যে আমার চোখের সামনে আমি কাউকে খুন হতে দেখলাম বা খুন হওয়া একটা দেহ দেখতে পেলাম, তাহলে আমাদের মধ্যে সাধারণভাবে কি রিয়াকশান কাজ করে?
সেই রিয়াকশনটা কিন্তু তুমি তৎক্ষণাৎ যে রিয়াক্ট করবে, তুমি যখন 1 মাস পরে নিজে সেই রিয়াকশনটা মেলাবে, তুমি হয়তো তখন মনে করবে আমার ওই টাইমে এভাবে রিয়াক্ট করা উচিত হয়নি, আমার এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল। কিন্তু একটা ঘটনা দেখার পর যে শকটা লাগে, সেই শকের সময় আমরা কি করি আমরা নিজে অনেকেও জানি না। আমি সন্দীপ ঘোষের মুখপাত্র নই। সন্দীপ ঘোষের ওই টাইমে কি করা উচিত ছিল, সে কেন করেনি, এটা সন্দীপ ঘোষ বলতে পারবে। এবং সিবিআই এর কাছে সে অলরেডি 5 দিন গিয়েছে, 5 বার গিয়েছে। সিবিআই তার পেট থেকে বার করুক কথাটা, সে কেন, কিভাবে, কি কারণে, কি করেছে। আপনি তো তাকে বসিয়ে মাইনে দেবেন না। একটার পর একটা দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে। হ্যাঁ, দুর্নীতির অভিযোগ থাকতে পারে। দুর্নীতির অভিযোগ যদি প্রমাণ হয়, এমনিই তার চাকরি খারিজ হয়ে যাবে। যে দুর্নীতি প্রমাণ হওয়ার জন্য, প্রমাণ করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটা সিট গঠন করা হয়েছে অলরেডি, যে সন্দীপ ঘোষের নেতৃত্বে ওই টাইমে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো কতটা সত্যি। এবার সে তো সরকারি কর্মচারী, তাকে তো কোনো না কোনো একটা পদে দিতে হবে। সে তো জামাই নয়, তাকে বসিয়ে মাইনে দেওয়া হবে। একেবারে মাঝ রাস্তা থেকে সিবিআই তাকে গ্রেফতার করলো, রাজ্য পুলিশ কিন্তু তাকে গ্রেফতার করেছে। কোথায় সিবিআই আটক করেছে? আটক, তাকে তুলে নিয়ে গেছিল জিজ্ঞাসাবাদের জন্য, আবার তাকে ছেড়ে দিয়েছে, আবার তদন্ত চলছে। সে পরপর 5 দিন গেছে, তাকে খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে, চা খাওয়াচ্ছে, বিরিয়ানি খাওয়াচ্ছে, আবার তাকে বাড়ি পাঠাচ্ছে। আদৌ সে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে না, গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে এসি চালিয়ে, আমরা কেউ জানি না। অ্যারেস্টটা কবে হবে, গ্রেফতারটা কবে হবে? অ্যারেস্ট চাইছো? যে অ্যারেস্ট হোক? অবশ্যই সন্দীপ ঘোষ অ্যারেস্ট হোক বলে না, যে কেউ অ্যারেস্ট হোক। সন্দীপ ঘোষ যদি অ্যারেস্ট চাও, তাহলে এত বড় দায়িত্ব আবার পেল স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য ভবনের দায়িত্ব দেওয়ার সাথে অ্যারেস্ট হওয়ার কি সম্পর্ক? আমি তো আবার বলছি, একজন সরকারি কর্মচারী, তাকে তো সরকার কাজে লাগাবে। সরকার কি বসিয়ে রাখবে? বসিয়ে কাউকে মাইনে দেওয়া যায়? তুমি যে জায়গাতে কাজ করো, তোমার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, তোমাকে সেখান থেকে বরখাস্ত করা হবে। আর যদি না হয়, তোমাকে কি কাজ না দিয়ে বলবে 1 মাস তুমি বাড়িতে বসে থাকো, তোমার মাইনে দিচ্ছি? এটা হয় কোনোদিন? সরকারকে তো তাকে কাজে লাগাতে হবে কোথাও না কোথাও। সে যে র্যাঙ্কে কাজ করতে, তাকে তার সিমিলার র্যাঙ্কেই কাজে লাগাতে হবে, এটা সরকারের নিয়ম। এবার আমার কথাটা হচ্ছে, তুমি বলছো অ্যারেস্ট হও, সরকার তো একদিকে তাকে যেমন একটা জায়গাতে কাজের জায়গায় দিচ্ছে, তার সঙ্গে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তও করছে সিট গঠন করে, এই সরকারই তো করছে। আর আমি সন্দীপ ঘোষের অ্যারেস্ট বলে না, আমার বক্তব্য হচ্ছে সিবিআই এর হাতে একটাও গ্রেপ্তার এখনো হয়নি। এবং রাজ্য সরকার যে সঞ্জয়কে গ্রেপ্তার করেছে, এখন অবধি সিবিআই কোথাও বলেনি যে সঞ্জয় দোষী নয়, বা সঞ্জয়, সিবিআই মনে করছে তদন্তে যে সঞ্জয় ছাড়াও অন্য কেউ ছিল, এরকম কোনো স্টেটমেন্টও কিন্তু সুপ্রিম কোর্টে আজকে সিবিআই দেয়নি। বরং ইন্ডিয়া টুডের মতো প্রমিনেন্ট সংবাদ মাধ্যম, তাদের খবরে প্রকাশিত হয়েছে যে সিবিআই সোর্স থেকে তারা জানতে পেরেছে ঘটনাটার মধ্যে এখনো অবধি সিবিআই তদন্ত যতদূর, তাতে সিবিআই এর মনে হয়েছে যে ঘটনাটার মধ্যে কেবল সঞ্জয়ই জড়িত। কারণ সঞ্জয়ের সাইকো অ্যানালাইসিস হয়েছে, সেই সাইকোলজিক্যাল অ্যানালিসিস করার পর ওরা জানতে পেরেছে সঞ্জয় একজন পারভার্ট, এবং সঞ্জয়ের মধ্যে এক পশুর প্রবৃত্তি কাজ করছে। সঞ্জয় একজন সুস্থ সাধারণ মানুষ নয়, এটা সিবিআইয়ের যারা সাইকো অ্যানালিসিস করেছে তারাও জানতে পেরেছে। ফলে আজকের দিন পর্যন্ত, যখন আমি তোমার ইন্টারভিউ দিচ্ছি, তখন পর্যন্ত কলকাতা পুলিশের করা গ্রেফতারির বাইরে সিবিআইয়ের আর কোনো অগ্রগতি নেই। আচ্ছা, দেবাংশুদাকে আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন, কিন্তু রাস্তাঘাটে তাকে আমরা কেন দেখতে পাচ্ছি? দেবাংশুদা কি জাস্টিস চাইছে না? জাস্টিস চাওয়ার জন্য রাস্তাঘাটে নামার দরকার কি? আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হেঁটেছি, কারণ জাস্টিস আমরা চাই। এবার জাস্টিস কার থেকে চাইছি এই মুহূর্তে? তোমায় যদি আমি জিজ্ঞেস করি, তুমি এই মুহূর্তে জাস্টিসটা কার থেকে চাও? এই যে লোকে বলছে বিজেপির ছাত্র সংগঠন কি একটা নাম দিয়ে বলছে নবান্ন ঘেরাও করবে, ইত্যাদি ইত্যাদি, জাস্টিসটাকে এই মুহূর্তে নবান্ন দিতে পারে? পারে না। তদন্ত কে করছে? সিবিআই করছে। তাহলে আমাকে জাস্টিস চাইতে হলে যদি কোনো মানুষের থেকে চাইতে হয়, সেই মানুষটা হবে নরেন্দ্র মোদী, কারণ সিবিআই তার সংস্থা। আর যদি কোনো অর্গানাইজেশনের থেকে চাইতে হয়, সেটা হচ্ছে সিবিআই। তাহলে আমাদের কি করতে হবে? নবান্ন ঘেরাও না, আমাদের সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে আমি হেঁটেছি, এবং হাঁটার কারণটাই হলো যে আমরাও জাস্টিস চাই, আমরা সিবিআই থেকে জাস্টিস চাই, যত দ্রুত সম্ভব জাস্টিস চাই, এবং যে কালপ্রিট তার ফাঁসি চাই। ফলে স্বাভাবিকভাবেই রাস্তায় দেখতে পাচ্ছ না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে আমরা হেঁটেছি যথাসম্ভব। এবার বাকি আর কার মিছিলে হাঁটবো বলো না? আমি তো বিজেপির মিছিলে হাঁটবো না, আমি সিপিএমের মিছিলে হাঁটবো না, আমি একটা দল করি। তা আমার দল যেখানে মিছিল বার করছে আমি হাঁটছি, আমার দল যেখানে লোকালে কর্মসূচি করছে, যেখানে ধর্ণা কর্মসূচি হচ্ছে, সেখানে আমি যাচ্ছি। এবং আমাদের আরও কিছু কাজ করতে হচ্ছে। কী কাজ? যেমন আমাদের নন্দীগ্রাম যেতে হয়েছে। সেই নন্দীগ্রামে কী হয়েছে তোমরা জানো, বা অনেকেই হয়তো জানো না, আমি জানি না, যে তৃণমূল করার অপরাধে একজন মহিলাকে নগ্ন করে 300 মিটার দৌড় করানো হয়েছে।
2024 সালে দাঁড়িয়ে মধ্যযুগের মতো করে একজন প্রাপ্তবয়স্কা মহিলাকে 300 মিটার নগ্ন করে দৌড় করানো হয়েছে এবং তার শরীরের সর্বাঙ্গে প্রহার করা হয়েছে। সর্বাঙ্গ বলতে সর্বাঙ্গ। সেই মহিলা মানে কিছু কিছু তার জায়গা ডাক্তারকে পর্যন্ত দেখাতে পারছেন না যেখানে প্রহার করা হয়েছে। এই ঘটনাটাতেও আমাদের যেতে হয়েছে। আর দুঃখের বিষয়, আমাদের পশ্চিমবঙ্গের মেইন স্ট্রিম মিডিয়া, টেলিভিশন মিডিয়া, তারা কেউ এই ঘটনাটা দিয়ে তাদের সন্ধ্যেবেলার আলোচনার 5 মিনিটও নষ্ট করেনি। কেন নষ্ট করেনি? কারণ এটা তো বিজেপি করেছে, তৃণমূলের ওপর অত্যাচারটা হয়েছে, তাই এটা নিয়ে তারা 5 মিনিটও নষ্ট করেনি। কিন্তু আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই, আরজি করের ঘটনায় কি কোথাও তৃণমূল যুক্ত? আরজি করের ঘটনায় কি কোথাও তৃণমূলের কোনো মন্ত্রী যুক্ত? আরজি করের ঘটনায় কি কোথাও তৃণমূলের কোনো এমএলএ যুক্ত? আরজি করের ঘটনায় কি উত্তরপ্রদেশের মতো তৃণমূলের বিধায়করা মিলে গ্যাংরেপ করে খুন করেছে? আরজি করের ঘটনায় কি গুজরাটের মতো কোনো রেপিস্টকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে প্যারোলে, বিলকিস বানুর মতো? না তো। এখানে মুখ্যমন্ত্রী যুক্ত নয়, তৃণমূল যুক্ত নয়, এমএলএ যুক্ত নয়, মন্ত্রী যুক্ত নয়, তাও পদত্যাগ কার চাওয়া হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত করছে কে? সিবিআই। পদত্যাগ কার চাওয়া হচ্ছে? পদত্যাগ তো শুধুমাত্র বিজেপি চাইছে বা বিরোধী দল সিপিএম এর তরফ থেকে চাওয়া হচ্ছে এরকম তো নয়। সাধারণ মানুষজন, আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচে গিয়ে দেখলাম মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। তুমি কি করে জানলে ওরা সিপিএম বিজেপির লোক মোহনবাগান ইস্ট বেঙ্গলের জার্সি পরে যায়নি? আমি যে তৃণমূল করি আমার কপালে লেখা আছে, পড়ো তো একবার, দেখতে পাচ্ছ কোথাও তৃণমূল নেই। যারা বিজেপি সিপিএম করে তাদেরও কপালে লেখা থাকে না। একটা যখন অর্গানাইজড প্রোগ্রাম হচ্ছে, সেই অর্গানাইজড প্রোগ্রামের মধ্যে আমি যেমন তোমাকে এই কথাটা বলতে পারি, 14 তারিখের যে মেয়েদের রাত দখল কর্মসূচি হয়েছিল, ওটা কিন্তু সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রোগ্রাম ছিল, ওতে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল না। সেদিনও আরজি করে দুষ্কৃতীদের তাণ্ডব হয়েছে, সেখানে কিন্তু তৃণমূলের অনেক মানে আমি এটা আসছি বলে, নালে আগেরটা আমার গুলিয়ে যাবে। এবং ওই রাত দখলে কর্মসূচিতে কিন্তু আমার দিদি হেঁটেছে, আমার বাড়ির বোনেরা হেঁটেছে, আমার যত পরিচিত প্রত্যেক, আমার পিসির বাড়ি, আমার মাসির বাড়ি, প্রত্যেক বাড়ি থেকে লোক বেরিয়ে হেঁটেছে। কেন? কারণ এটা কোনো সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট নয়, এটা মেয়েদের অধিকারের দাবিতে প্রোটেস্ট ছিল, মেয়েদের সম্মানের দাবিতে প্রোটেস্ট ছিল, সবাই হেঁটেছে এটা। কিন্তু তারপরে আস্তে আস্তে ব্যাপারটা পলিটিসাইজ হয়ে গেল। মোহনবাগান ইস্ট বেঙ্গলের যে কর্মসূচি, ওই কর্মসূচির মধ্যে 30% সাধারণ সমর্থক ছিল, বাকি 70% সিপিএম আর বিজেপির ক্যাডাররা, তাদের মধ্যে তো ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থক আছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থক তো ফুটবল তো সবাই দেখে। তো বিজেপির যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থক, সিপিএম এর যারা ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থক, তারা প্রত্যেকে ওই ইস্ট বেঙ্গল মোহনবাগানের জার্সি পরে ওখানে গিয়ে তারাই ওই স্লোগান তুলেছে, এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। আর যারা সাধারণ মানুষ, সাধারণ সমর্থক ইস্ট বেঙ্গল মোহনবাগান, তারা কোন স্লোগানটা দিয়েছে জানো? তাদের স্লোগানটা ছিল বাঙাল ঘটি এক ঈশ্বর, জাস্টিস ফর আরজি কর। এটা ছিল সাধারণ সমর্থকদের স্লোগান। ফলে স্বাভাবিকভাবেই এটা সাধারণ মানুষের থেকে তোলা হচ্ছে, এই কথাটা যুক্তিযুক্ত নয়। ডুরান্ড কাপ বাতিলটা তুমি ঠিকঠাক মনে করো, যথাযোগ্য? দেখো আমি একটা কথা বলি, আমি বাতিল করার যোগ্য কিনা আমি তো এটা বলার জায়গা থেকে ক্ষুদ্র একজন মানুষ, আর আমার মতামতের উপরে কারোর কিছু যায় আসেও না। আমি মন্ত্রীও নই, বিধায়কও নই, এমপিও নই। কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি সাংবাদিক, তোমার কাজ হচ্ছে মানুষকে প্রশ্ন করা। পুলিশের কাছে একটা অডিও এসেছিল, যে অডিওটাতে শোনা যাচ্ছে যে কিছু মানুষ পেট্রোল বোম ইত্যাদি নিয়ে স্টেডিয়ামে ঢোকার কথা বলছে, ঠিক আছে? তুমি আমার ঠিক আগের প্রশ্নটা করতে করতে কি বললে? আরজি করে ভাঙচুর, তাই তো? ওটাতে পুলিশের ওপর মেন অভিযোগ কি ছিল? যে পুলিশের কাছে কেন ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না যে এরকম একটা ভাঙচুরের ঘটনা ঘটতে পারে? এটা মেন অভিযোগ পুলিশের বিরুদ্ধে, যেটা সিপিও পর্যন্ত প্রেস কনফারেন্স করে বলেছে এটা আমাদের ফেলিওর হয়েছে, ইন্টেলিজেন্স কোথাও গিয়ে আমরা ব্যর্থ হয়েছি বুঝতে। সেই কারণে প্রশ্ন করা হচ্ছে যে পুলিশ থাকতে এই ঘটনা কি করে ঘটলো, তাই তো? ধরো এই ম্যাচটা হলো যুব ভারতীতে, এবং পুলিশের কাছে যে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল, পুলিশ ওটাকে অগ্রাহ্য করে ম্যাচটা হতে দিল। সেই ম্যাচ মানে কি? একটা ক্লোজড এলাকার মধ্যে 60,000 লোক, বুঝতেই পারছো? সেইখানে ধরো কোনো আততায়ী, যে পুলিশের কাছে যেটা ছিল, সে পেট্রোল বোম মারুক কি বোম মারুক কি গুলি চালাক, কেউ কিছু একটা করলো ওই ভিড়ের মধ্যে। সেই গুলি বোমে ধরো 1-2 জন মারা গেল, কিন্তু ওখানে যে উত্তেজনাটা সৃষ্টি হলো তাদের স্ট্যাম্পেড হয়ে 20 জন মরে গেল, পদদলিত হয়ে 20-30 জন মরে গেল।
তারপরে তুমি আমার কাছে মাইকটা নিয়ে এসে কি এই প্রশ্নটা করতে না, দেবাংশুদা? আরজি করে ঠিক যেভাবে পুলিশের ইন্টেলিজেন্স ফেলিওর হলো, যুব ভারতীতেও কীভাবে একই ইন্টেলিজেন্স ফেলিওর হলো, তখন যদি আমি তোমায় বলতাম না পুলিশের তো ইন্টেলিজেন্স ফেলিওর হয়নি, পুলিশের কাছে তো একটা অডিও এসেছিল, পুলিশের কাছে ইন্টেলিজেন্সের খবর ছিল ওখানে আততায়ীরা আক্রমণ করবে, সাধারণ সমর্থকদের ভেসে গিয়ে, সাধারণ প্রতিবাদীদের মতো করেই সেজে গিয়ে তারা এই কাজটা করবে, কারণ 10 জন প্রতিবাদী তার মধ্যে একজন ঢুকে গেল, যে কোনো জায়গায় যেমন ঢোকে। তখন তুমি আমায় পাল্টা প্রশ্নটা করতে যে পুলিশের কাছে তাহলে ইন্টেলিজেন্স থাকা সত্ত্বেও পুলিশ ম্যাচটা কেন হতে দিল? ম্যাচের চেয়ে কি প্রাণের দাম কম, না প্রাণের চেয়ে একটা ম্যাচের দাম বেশি? সেদিনকে তুমি কিন্তু আমাকে এই প্রশ্নটা করতে। আজকে পুলিশ প্রাণের দাম বেশি দিয়ে ম্যাচটা বাতিল করেছে বলে, নিজেদের ইন্টেলিজেন্সের ওপর ভরসা রেখেছে বলে তুমি আমাকে পাল্টা প্রশ্ন কি করছো? এই ম্যাচটা বাতিল করা কি ঠিক হয়েছে? এবার তুমি বলো তো সরকারটা যাবে কোন দিকে, ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে? কিন্তু যেখানে প্রশ্ন তুলছে নিরাপত্তার, যে পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ, 60,000 মানুষের নিরাপত্তা দিতে পারছে না, পশ্চিমবঙ্গের মানুষজনের নিরাপত্তা কিভাবে দেবে? এটা প্রশ্ন। না না, 60,000 মানুষের নিরাপত্তা নয়, আমি আবার বলছি, পুলিশ বলছে ওই প্রোগ্রামে যে কোন রকমের আততায়ী হামলা হওয়ার সুযোগ ছিল, আততায়ীরা এরকম সুযোগই খোঁজে যেখানে সাধারণ মানুষ। তুমি তো বাংলাদেশ দেখেছো, বাংলাদেশে ছাত্রছাত্রীরা প্রোটেস্ট করছে, ভদ্র প্রোটেস্ট, তার মধ্যে কিছু খারাপ লোক ঢুকে গিয়ে যারা মুরগি চুরি করলো, প্রধানমন্ত্রীর অন্তর্বাস তুলে চুরি করলো, এগুলো কি কোনো সাধারণ সভ্য ছাত্রছাত্রী করে? তোমার কি মনে হয়? করে না কিন্তু। তাহলে যে কোনো জায়গাতে যে কোনো প্রোটেস্ট কিংবা যে কোনো এরকম উত্তেজনামূলক পরিস্থিতিতে সবসময় তার মধ্যে 2-4 জন খারাপ লোক গিয়ে সেই প্রোটেস্টটাকে নষ্ট করার চেষ্টা করে, ঠিক যেটা আরজি করে হয়েছে। আরজি করে যারা ভাঙচুর করেছে তারা কিন্তু প্রত্যেকেই প্রোটেস্টের র্যালিতেই ছিল, প্রত্যেকের রাত দখলের কর্মসূচিতেই গিয়েছিল, কিন্তু তোমার আমার বাড়ির লোকেরা যেরকম বেরিয়েছিল, তুমি বেরিয়েছিলে, আমার অন্যান্য ধরো বোনেরা বেরিয়েছিল, দিদিরা বেরিয়েছিল, তারা কিন্তু প্রত্যেকে প্রোটেস্ট করার মতোই বেরিয়েছিল, কিন্তু তাদের মধ্যে 2-4 জন গুন্ডা ঢুকলো এবং সেই গুন্ডাগুলো ঢুকে আরজি করে ভাঙচুর করলো। ভাঙচুর করার ফলে কি হলো? ওই গোটা আন্দোলনটাই যেন একটা কালির দাগ পড়ে যায়। যদিও মানুষ বুঝতে পেরেছে খারাপ মানুষই হয়, তার সাথে মেলার কোনো ব্যাপার না। তো এই জিনিসটাই হচ্ছে ব্যাপার, পুলিশের প্রোটেকশন দেওয়ার ফ্যাক্টর না, পুলিশ সাধারণ মানুষের প্রাণহানির আশঙ্কা যেখানে আছে সেই আশঙ্কার জায়গাটাকেই দূর করেছে। আচ্ছা, একটা প্রশ্ন উঠছে, যেখানে কপিল সিব্বলকে ভাড়া করা হয়েছে 15 লক্ষ টাকা দিয়ে, সেখানে নারী যারা নির্যাতিত হচ্ছেন তাদের জন্য 10 লক্ষ টাকা, মানে তোমার এখানে প্রশ্নটা কি? মানে 15 লাখের তুলনায় 10 লাখ? 15 লক্ষ টাকা দিয়ে কপিল সিব্বলকে ভাড়া করা হচ্ছে, তিনি লড়ছেন, আজকে কাল ঘামও ছুটে গেছে। এবার আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে কপিল সিব্বল আমাকে তার বিলটা দেখায়নি আজ অব্দি, আমি জানি না বাংলায়নকে দেখিয়েছে কিনা। যদি আপনাদের কাছে থাকে তার 15 লাখ টাকা রিসিপ্ট কপিটা আমাকে একটু দেখাবেন, আমি ওটা দেখতে চাই, দেখে চক্ষু সার্থক করতে চাই। প্রথম কথা তো 15 লাখ আমিও দেখিনি, আমার বিশ্বাস আপনিও দেখেননি, শুনেছেন 15 লাখের কথাটা। এবার তার ফিস সম্পর্কে আমার আইডিয়া নেই, আমাকে যদি কেউ সত্যি তার বিল দেখায় আমি তখন এটা নিয়ে উত্তর দিতে পারবো। যদি 15 লাখ না, আমি ধরে নিলাম 25 লাখ তার ফিস, এই যে সরকার 10 লাখ দিচ্ছে, এটা নালসা অ্যাক্টের মধ্যে পড়ে, এটা আদালতের এবং কেন্দ্রীয় সরকারের ঠিক করে দেওয়া রেট। এই যে প্রশ্ন উঠছে না সোশ্যাল মিডিয়াতে, মমতা বন্দ্যোপাধ্যায় 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছেন, না, নালসার অ্যাক্টে স্পষ্ট করে বলা আছে কেউ যদি ধর্ষিতা হয়ে খুন হন তাকে 10 লক্ষ টাকা গভর্নমেন্টকে দিতে হবে, কারোর ওপর যদি অ্যাসিড হামলা হয় তাকে এত লক্ষ টাকা দিতে হবে, কেউ যদি কিডন্যাপড হয়ে খুন হন তার জন্য এত লক্ষ টাকা দিতে হবে, এগুলো সব চার্ট করা রয়েছে। আর এটা আদালতের ঠিক করা রেট, কোনো রাজ্যের ঠিক করা রেট নয়, তালিকা নয়, ক্ষতিপূরণের অ্যামাউন্ট নয়, এটা রাজ্য সরকার ঠিক করছে না আমায় 10 লাখ টাকা দিতে হবে, এটা রাজ্য সরকার দিতে বাধ্য, না দিলে আদালত অবমাননার কেস হবে। ফলে যারা বলছেন 10 লাখ টাকা দিয়ে রাজ্য মুখ বন্ধ করতে চাইছে তারা ভুল বলছেন, রাজ্য এটা করতে বাধ্য, 10 লাখই দিতে হবে। এটা কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের, এটা আদালতের মিলিত তৈরি করা ক্ষতিপূরণের তালিকা, আমি আবার বলছি। ফলে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা যারা তুলছেন তারা ভুল প্রশ্ন তুলছেন। আরেকটা জিনিস সোশ্যাল মিডিয়াতে খুব ঘুরছে, দোষীদের বাঁচানোর জন্য রাজ্য সরকার এত টাকা দিয়ে উকিল ভাড়া করেছে। রাজ্য সরকার দোষীদের বাঁচাতে গেছে ওখানে? মানে আমি বুঝতে পারছি না, যারা ফেক নিউজ ছড়াচ্ছেন তারা কি দিনরাত খাচ্ছেন ঘুমোচ্ছেন এই কাজটাই করছেন, তাদের আর কোনো কাজ নেই? সোশ্যাল মিডিয়া জুড়ে যারা এই কাজটা করছেন, ওখানে সুপ্রিম কোর্ট সুও মোটো এই কেসটা নিয়েছে, এটা আমরা প্রত্যেকে জানি, নিজে থেকে এই কেসটা নিয়েছে।
এবং কেস নেওয়ার সাথে সাথে যেহেতু ঘটনাটা পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অটোমেটিক্যালি একটা পার্টি হয়ে যায়। তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি একটা পার্টি হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে তো উকিল রাখতে হবে আদালতে, নাকি মমতা ব্যানার্জি নিয়ে গিয়ে লড়াই করবেন? উকিল রাখতে হবে তো সেই উকিলটা হয়েছেন কপিল সিব্বল। এটা XYZ যে কেউ হতে পারতেন, এবং যে কোনো গভর্নমেন্ট চেষ্টা করে তাদের হয়ে যেন বেস্ট পসিবল উকিলটাই যায়, এটা যে কেউ চেষ্টা করবে। আপনিও কোনো কেস লড়লে আপনার ব্যক্তিগত, আপনি চেষ্টা করবেন বেস্ট উকিলটা আপনার হয়ে যেতে। কপিল সিব্বল সন্দীপ ঘোষের উকিল নয়, কপিল সিব্বল সঞ্জয়ের উকিল নয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উকিল। এদের কাজ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ডিফেন্ড করা। কারা এসব রটাচ্ছেন যে দোষীদের হয়ে উকিল গেছে? কারা এসব ছড়াচ্ছেন? আমার খুব খারাপ লাগছে যে এরকম আমাদের একটা দিদির সাথে এরকম খারাপ ঘটনা ঘটেছে, এবং কিছু মানুষ সেই সুযোগকে কাজে লাগিয়ে মিথ্যা খবর ছড়াতেও দুবার ভাবছেন না। যারা এই কাজটা করছেন তারা কিন্তু আলটিমেটলি তার আত্মার প্রতি সম্মান জানাচ্ছেন না। অর্থাৎ যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তাররা প্রোটেস্ট করছে, তারা প্রোটেস্ট করে দীর্ঘদিন ধরে, মানে 10 দিন পেরিয়েছে, ক্লান্ত, সেই জায়গায় দাঁড়িয়ে বাঁকুড়ার যিনি MP অরূপ চক্রবর্তী মন্তব্য করছেন ডাক্তাররা তার নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে ঘোরার জন্য প্রোটেস্টের নামে করছেন, যদি কোনো রোগীর মৃত্যু হয় জনরোষ হবে। আমি দ্বিতীয় পার্টটাকে সমর্থন করি, প্রথম পার্টটাকে করি না। রোগীর মৃত্যু হলো জনরোষ হবে, তিনি যে কথাটা বলছেন কথা তো ভুল নয়। গ্রামের দিকে একটা পেশেন্ট নিয়ে যাওয়ার পর যদি ডাক্তাররা ট্রিটমেন্ট না করার জন্য পেশেন্টটা মরে যায়, তাহলে যে উত্তেজনা সৃষ্টি হয় ওটা জনরোষ, ওটা তুমি কিছু করতে পারবে না। তো হয় কলকাতার হাসপাতালে হলেও হবে, এবং ইতিমধ্যে 5-7 জনের ওপর রোগী মারা গেছে, যেটা রোজ পেপারে বেরোনো, আমরা সেটা কালেক্ট করে রেখেছি, শুধুমাত্র চিকিৎসা হচ্ছে না বলে। একজনের বিচারের দাবি আমরা করছি, আমাদের দিদি, যার বিচার পাওয়াটা অত্যন্ত দরকার, কিন্তু সেই বিচারের দাবি করতে গিয়ে আমরা আরো 10 জনকে মেরে ফেলেছি। অলরেডি তারা কিন্তু মার্ডার্ড, এটা খুন। ট্রিটমেন্ট না করে যে মৃত্যুটা হলো এটা কিন্তু খুন। কিন্তু তিনি যে প্রথম অংশটা বলেছেন, ওই বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে, গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে, ট্রিটমেন্ট দিচ্ছেন না, কিংবা আঙুল তুললে আঙুল ভেঙে দেব, এই কথাগুলোকে আমরা সমর্থন করি না, আমাদের দলও সমর্থন করে না। তাতে মহিলাদের জন্য একটার পর একটা প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, সবগুলি একদম সফল প্রকল্প, আমরা সকলেই জানি। সেই জায়গায় দাঁড়িয়েও কেন একটার পর একটা নারী নির্যাতনের ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে? এটা নারী নির্যাতন কি আটকানো সম্ভব নয় পশ্চিমবঙ্গে? দেখো, এটা একটা সামাজিক ব্যাধি, এটা যুগের পর যুগ ধরে চলে আসছে। আমরা যদি এখন অন্ধ হই তাতে তো প্রলয় বন্ধ থাকে না। আমরা কেউ চাই না ধর্ষণ হোক, কিন্তু তারপরেও ধর্ষণ হয়, এটা বাস্তব। এটা বাস্তব। আবার তারপরেও এটা বাস্তব যে সেই তুমি যদি যে ধর্ষণের ফ্রিকোয়েন্সি দেখো বা সংখ্যা দেখো, তাতে তুমি দেখতে পাবে কিন্তু বাকি রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ অনেক বেটার জায়গাতে আছে কম্পারেটিভলি। একটাও হওয়া উচিত না, একটা হলেও সেটা খারাপ, সেটা ঘৃণ্য নারকীয় ঘটনা। কিন্তু তারপরেও তুমি যদি র্যাঙ্কিং ওয়াইজ দেখো, কলকাতা শহর কিন্তু ভারতবর্ষের মধ্যে নিরাপত্তম শহর। আজও মহিলাদের জন্য নিরাপত্তম শহর। একটা আরজি কর দিয়ে এই তথ্যটাকে আড়াল করা যাবে না। পশ্চিমবঙ্গ, কলকাতা আজও নিরাপত্তম শহর। যতগুলো মেট্রো সিটি, যতগুলো শহর আছে ভারতবর্ষের মধ্যে, সবচেয়ে নিরাপদ শহর। আজও কিন্তু আমার হাজার হাজার বোন, আমার হাজার হাজার দিদি, তারা রাত্রিবেলা সল্টলেক সেক্টর 5 থেকে নাইট ডিউটি করে রাত্রি 3:30, 4টে, 5টার সময় যে যার বাড়ি ফিরছেন। আচ্ছা, নবান্নের যে নির্দেশিকা রাত্রিবেলা নাইট ডিউটি মানে যতটা সম্ভব না করা, এটা কিভাবে দেখছো? এটা আমি এভাবে দেখছি যে এটা একটা অপশন দেওয়া হয়েছে। এই অপশনটা আমার বোনেরা চাইলে নিতেও পারে, নাও নিতে পারে। মানে ধরো তোমার বাংলা হান্টেরও নির্দেশিকা এলো যে আমাদের যারা ফিমেল স্টাফরা আছেন তাদেরকে রাত্রিবেলার দিকে ডিউটি দেওয়ার ক্ষেত্রে তাদেরকে অপশন দিন, তারা যদি চায় অ্যাভয়েড করতে পারে। এবার এটা সিদ্ধান্তটা তোমার ওপর যে তুমি ডিউটিটা অ্যাভয়েড করতে চাও কি চাও না। সরকার কিন্তু কোনো নিয়ম বানিয়ে দেয়নি যে মেয়েদের দেবে না। দ্যাট ওয়াজ নট এ স্টেটমেন্ট যে মেয়েদের ডিউটি করতে দেওয়া হবে না। মেয়েদের অপশন দেওয়া হয়েছে যে তারা চাইলে রাত্রিবেলা ডিউটিটাকে অফ দিতে করে দিনের বেলা ডিউটি নিতে পারে। তো স্বাভাবিকভাবে আমি এটাকে খারাপ চোখে দেখছি না যদি এই অপশন দেওয়া হয়, কারণ বহু বাড়িতেই আছে তারা চায় না তাদের মেয়ে রাত্রিবেলা বেরো, বহু বাড়িতে আছে। আবার বহু আমার বোন আছে তারা মনে করে আমরা কেন করবো না রাত্রিবেলা ডিউটি, প্রশাসনের কাজ আমাদের নিরাপত্তা দেওয়া, আমরা কেন করবো না।
আমরা তো সমান, সবাই আমরা সমান, নারী পুরুষের তো কোনো ভেদাভেদ নেই। তো এটা যারা মনে করবেন তারা করবেন ডিউটি, যারা মনে করবেন আমার বাড়িতে প্রবলেম করছে তারা রাত্রিবেলা একটা করে দিনের বেলা নেবেন। অন্তত গভর্নমেন্ট একটা অপশান দিয়েছে মহিলাদের জন্য, আমি এই অপশান দেওয়াটাকে খারাপ কিছু মনে করি না। যদি গভর্নমেন্ট একটা ইনস্ট্রাকশন দিত যে মহিলাদের কাজ করতে দেওয়া হবে না রাত্রিবেলা, তবে আমি এটা নিয়ে হয়তো আমি একটা অন্য চোখে এটাকে দেখতাম।